আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জোবায়েদ হোসেন, খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আমি এখন আছি চট্টগ্রামে আমার বাসাতে। তো আমি খুবই অসুস্থ অবস্থায় আছি, তারপরেও চেষ্টা করতেছি আপনাদের যার যত গাইডের চাহিদা আছে, এই চাহিদাগুলো অনুযায়ী ভালো কোয়ালিটির মাল বিভিন্ন গোডাউন ঘুরে ঘুরে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের ডেলিভারি দেওয়ার জন্য। তো আমরা সবেমাত্র ব্যবসা শুরু করেছি। অনেক দিন আমাদের কোম্পানি বেশ কার্যক্রম সব কিছু থেকে বন্ধ ছিল। তো এখন আমরা করতেছি কাজ, চেষ্টা করতেছি সুন্দর করে মালগুলো দেওয়ার। তো আপনাদের যাদের গাইডের চাহিদা আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সব ধরনের সহযোগিতা বলেন, তারপর চেষ্টা বলেন, সব কিছু করতেছি আপনাদের জন্য। তো গাইডের ক্ষেত্রে খুব সুন্দর কিছু কথা আপনাদের বলে দিই, যে ভুলগুলো আপনারা করেন। আমরা সবসময় আপনাদের ভুল, প্রবলেম, ক্ষয়ক্ষতি এগুলো শেখাই। আমাদের যে 1000টা গাইডের মধ্যে 5টা গাইডে ভুল ত্রুটি হয় না তা না, কারণ গাইডগুলো আপনারা খুব ভালোভাবে জানেন এগুলো ব্যবহার করে ফেলে দেওয়া মাল, এবং এগুলো না দেখে আন্দাজের উপরে কিনতে হয় এবং বিক্রি করতে হয়। তো এটার মধ্যে আগে যেটা ছিল 100% আপনার জুয়ার মতো ছিল, আর এটাকে আমরা এখন গ্রামাটিক্যালি 20%-এর মধ্যে রাখছি, আর 80%ই প্র্যাকটিক্যাল করে ফেলছি। অর্থাৎ সঠিক জ্ঞান, বিবেচনা শক্তি, চিন্তা শক্তি, দৃষ্টিশক্তি সব কিছু মিলামিশায় গাইডটাকে সর্বোচ্চ কি ভালো করা যায় সেটাতে আমরা আপনাদের সবার আগে শেখাই, তারপর আমরা আপনাদের মাল দিই। তো নর্মাল একটা জিনিস দেখেন, একজন দোকান মালিক কখনো কিন্তু কাস্টমারকে বলে না যে ভাই আমি কাপড়টা গাইডের মধ্যে থেকে 60 টাকা করে কিনছি, এখন 2000 টাকায় বিক্রি করতেছি। এটা কেউ বলে না। আর এটা বললে ব্যবসা হয় না। এটা তো অন্তত পাগলেও বুঝে এই কথাটা। আর আমরা তাহলে কি করতেছি দেখেন, আমরা তাহলে ঠিক সেই কাজটাই করতেছি, যে বলে দিচ্ছি যে এটা কি গুণগত মান আছে, এটা কি খারাপ অবস্থা আছে, এটা কি ভালো অবস্থা আছে, এরপর আপনাকে মালটা বিক্রি করতেছি। তাহলে কাপড়ের জগতে সবথেকে ক্রিটিক্যাল, সবথেকে চ্যালেঞ্জিং এবং সবথেকে স্বচ্ছতা আমরা নিশ্চিত করতেছি। তো এভাবে আপনি নিজেও যদি ব্যবসা করতে চান, 2 দিনের মধ্যে দেউলিয়া হয়ে যাবেন। বাট আমরা টিকে আছি মানুষের ভালোবাসায়। তো এখন আসেন আপনাদের গাইড কেনার সঠিক কয়েকটা পরামর্শ দিয়ে দিই। নাম্বার 1, যারা গার্মেন্টসের থেকে মাল তৈরি করেন, বিদেশি বায়ার, এ মাল তৈরি করতে যে কত রকম যে ভুল ত্রুটি হয়, এরপরে লাস্টে ইন্সপেকশন এবং কিউসি কোয়ালিটি কন্ট্রোলার নিয়োগ করা হয় যেন ভুলের মাত্রা সহনীয়তার মধ্যে থাকে। এরপরে যে সেখানে ঘুষ বাণিজ্য থেকে শুরু করে কমিশন বাণিজ্য থেকে শুরু করে সেখানেও বায়ারকে যা মন চায় তাই একটা ধরায় দেওয়া হয়। অথবা আপনার কিউসি অথবা ইন্সপেকশন যদি ভালো হয় তারপরেও দেখা যায় যে ভুল ত্রুটির অভাব থাকে না, যার কারণে যে দেখবেন প্রতিটা গার্মেন্টসে এই পরিমাণ কোটি কোটি টাকার মাল স্টক লট হয়, ওয়ার্কারে বেতন দিতে পারে না, গার্মেন্টস ভাঙচুর হয়, গ্যাঞ্জাম হয়, কত কিছু হয়, শুধুমাত্র প্রোডাকশান। এখন বড় বড় ফ্যাক্টরিতে যেসব মেশিন, উন্নত মানের মেশিন থেকে শুরু করে সব কিছু, দক্ষ লোকজন, কত কিছু আছে, এরপরেও কিন্তু 100% পারফেক্ট হয় না। তো গাইটের কাপড় এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, কী কী গ্রেড, যত গ্রেড ট্রেড কথাগুলো বলা হয়, বেসিক্যালি মাথায় রাখতে হবে এই গ্রেডটা হচ্ছে বেসিক্যালি একটা স্ট্যান্ডার্ড। অর্থাৎ যে এর মধ্যে অন্তত 60% মাল ভালো পড়বে, এটাকে এ গ্রেড বলা হয়। এখন আপনারা দুটো তিনটা প্রবলেম তৈরি করেন মাল পাওয়ার পরে। নাম্বার 1, ভুলে যান যে এটা ব্যবহার করে ফেলে দেওয়া মাল আপনারা নিচ্ছেন। নাম্বার 2,
আপনারা চিন্তা করেন কত কমের মধ্যে মাল নেওয়া যায়। তা আমি শুরু থেকে একটা একটা করে প্রবলেম এবং সমাধানও বলে দিই, এত লাস্টে সব মিশে যাবে। কারণ আমি সবসময় খুব কথাবার্তা বলি, কখনো কোনো স্ক্রিপ্ট দেখে কথা বলি না, অথবা ভিডিওর মধ্যে এডিটিং করি না। যা বলি একদম খাস বলে দিই, আমার মুখের কোনো লাগাম নাই। আমি এরকমই মানুষ, খুব স্ট্রেট কাট কথাবার্তার মানুষ, খুব স্ট্রেট কাট কথাবার্তার মানুষ। পোষালে আমার ভিডিও দেখবেন, না পোষালে ভিডিও দেখবেন না। তো আপনার ফার্স্ট হচ্ছে আপনার মনের মধ্যে যত খুঁতখুঁতানি চুলকানি থেকে শুরু করে যা আছে, এগুলোকে যদি বন্ধ না করেন, অথবা এই অ্যালার্জি অথবা এই মানসিক রোগটা থেকে আপনি যদি বের না হন, তাহলে আপনি কখনো কোনো কাজে, শুধু গাইডের ব্যবসা না, কোনো কাজে ভালো করতে পারবেন না। অ্যাবনর্মালি অস্থির, অতিরিক্ত সন্দেহপ্রবণ, অতিরিক্ত খুঁতখুঁতানি, এগুলো যা থাকবে, অন্তত আমাদের রাষ্ট্রে কোনো কাজ করে আপনি এগোতে পারবেন না, কোথাও না। আমার কাছে না, বাইরে না, আর এক জায়গায় না, নিজের বাবা মার কাছেও না, নিজের পরিবারে স্বামী অথবা স্ত্রীর কাছেও না। মানে প্রতিটা ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠান আপনার কাছে বিষাক্ত মনে হবে, এবং সেটা আপনার জন্য ধ্বংসাত্মক হবে, অথবা আপনার কারণে সেটা ধ্বংস হবে। তাহলে ব্যবসার জন্য কি করতে হবে? আপনাকে খুব স্থির হতে হবে, খুব চিন্তা শক্তি সম্পন্ন হতে হবে, এবং খুব ধৈর্য শক্তি সম্পন্ন হতে হবে। ঠিক আছে, এটা সমাধান। নাম্বার 2, গাইডের মধ্যে ভালো মালটা নেবেন না খারাপটা নেবেন। আচ্ছা, একটা গাইডের খারাপটা অথবা মাঝারি কোয়ালিটি যেটা, অথবা কম দাম যেটা, যেটা বিভিন্ন প্রলোভন দিয়ে অথবা সুন্দর সেলস, প্রলোভন না বলে যদি ভালোবাসায় বলি, তাহলে সেলস অ্যান্ড মার্কেটিং অর্থাৎ বিক্রয়ের যে পলিসিগুলা, সে পলিসিতে নাচা গাওয়া, মিষ্টি কথা, কত কিছু বলে কসম কাটা, কত কিছু করে টোরে মাল বিক্রি করে। এখন মনে করেন যে একটা বাচ্চাদের জ্যাকেটের গাইড, একটা বাচ্চাদের জ্যাকেটের গাইড, এই গাইডটার ভালোটার দাম মনে করেন 15 টাকা, আর মিডিয়াম অথবা এভারেজটার দাম 10 টাকা, আর এর থেকে আর একটু খারাপটার দাম 8 টাকা। এখন এই 8 টাকায় আপনি মালটা পাবেন, আরও কন্ডিশনে মালটা পাবেন, অর্থাৎ মাত্র 2-4 হাজার টাকা অ্যাডভান্স করলেই, মানে গাড়ি ভাড়াটা, কুরিয়ার ভাড়াটা অ্যাডভান্স করলে মালটা আপনাকে পাঠায় দিবে। এই মালটা নিয়ে অ্যাকচুয়ালি আপনি করবেনটা কি, সে কথাটা কি আমাকে বলতে পারেন? আপনি যতই ফুটপাতে মাল বিক্রি করেন আর যাই করেন না কেন, মানুষ টাকা নিয়ে কী মাল আপনার কাছে কিনতে আসে? নতুন একটা মাল, নতুন একটা কাপড় পরবো, নতুন বছরে, নতুন সিজনে, অথবা নতুন কোনো একটা অনুষ্ঠানে একটা কাপড় পরবো, অথবা নিজের সন্তানকে সারাদিন পরিশ্রম করে নিজের সন্তানকে একটা কাপড় গিফট করব। এখন সেটা যদি বড় লোকের চাহিদা হয়, তাহলে সেটা কোটি টাকার অথবা লাখ টাকার দামের জামাও হতে পারে। আর যদি গরিব মানুষের হয়, তাহলে 100 টাকা কেন, 60 টাকা দামেরও হতে পারে। এখানে লজ্জাজনতার কিছু নাই, এটা বাস্তবতা। বাট যে যেটাই দিতে চাচ্ছে, সে কিন্তু চাচ্ছে গিফট করতে অথবা ব্যবহার করতে। এখন আমি যে গেঞ্জিটা পরে আছি, এই গেঞ্জিটার এখানে যদি এত বড় একটা ছেঁড়া থাকে, এই গেঞ্জিটা কি আমি কিনে আমার ভাইকে অথবা বোনকে অথবা বাবাকে গিফট করতে পারবো, অথবা বন্ধুকে দিতে পারবো, অথবা নিজে ব্যবহার করতে পারবো? তাহলে একটা গাইটে 100টা কাপড় আছে, এই 100টা কাপড় এর মধ্যে যদি 80টা কাপড়ই ছিঁড়া ফাটা, দাগালা, রঙালা, রং নষ্ট, ববলিন আসে, এরকম পড়ে, তাহলে ওই গাইডটা নিয়ে আমার কোনো লাভ আছে? তাহলে আমার ওই যে 8,000 টাকা দিয়ে কাপড়টার গাইডটা কিনছি, পুরোটাই জলে। আর এগুলো ঠিকঠাক করতে গেলে আরও 8,000 যাবে, তারপরে সেটা বিক্রয়ের উপযোগ্য হবে কি না। আর যে পরিশ্রমটা যাবে, সে পরিশ্রমটা মিনিমাম 15 দিন নষ্ট হয়ে যাবে। তাহলে 8,000 টাকা দিয়ে একটা গাইড কিনলাম, যার পিছনে দৌড়াদৌড়ি খরচ আছে আরও 8,000 টাকা, আর আমি যেগুলো ঠিকঠাক করতে সময় লাগলো 10 দিন, এই 10 দিন আমি যদি রিক্সাও চালাতাম, তাও আমার উপার্জন ছিল 6-10-60, মানে 6,000 টাকা। রিক্সা চালাইলেও আমার পার ডে 600 টাকা করে ইনকাম হলেও আমার 10 দিনে ইনকাম হতো 6,000 টাকা। সেই 6,000 টাকাও হলো না, লস। তাহলে 8,000 টাকার একটা গাইড কিনলাম, উল্টে ঠিকঠাক করতে 8,000 খরচ, এরপর যে পরিশ্রম আর সময়গুলো, সেটার মূল্য 6,000, আর এরপরে যে সেই মালের কয়টা যে বিক্রি হবে আর কী হবে একমাত্র জানে।
আর এরপর অন্তত 50% অথবা 40% মাল গোডাউনে পড়ে থাকবে। আবার যদি কোনো গোডাউন বেশি পরিমাণে এরকম খারাপ মাল নিয়ে ভাড়া দেই, তাহলে মাস গেলে 2000, 1000, 3000, 5000 টাকা গোডাউন ভাড়া। এইটা আবার পরবর্তী শীতকাল পর্যন্ত এই মাল গৌড়াইতে থাকবে। তাহলে আপনি এই যে 15,000 টাকার একটা মাল না কিনে 8,000 টাকার একটা মাল কিনলেন, অথবা 12,000 টাকার মাল না কিনে 8,000 টাকার একটা কিনলেন, আপনি কি আসলে লাভ করলেন না লস করলেন? আপনি লাভ করলেন না লস করলেন? হিসাবটা মিলায় দেখেন। 8,000-এর পিছনে অলরেডি 14,000 শেষ, আরও যে কত হাজার যাবে এটা কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে গার্মেন্টসের থেকে ভালো মাল বানায় নিয়েও তারপরে দোকানে বিক্রি করতে গেলে কত প্রবলেম হয়, যার কারণে বায়াররা গার্মেন্টসের থেকে বানানো মালও স্টক লট করে দেয়, যেটা আমার চলবে না, আমার কাস্টমার নষ্ট হয়ে যাবে। আর সেখানে গাইটের মালের মধ্যেও যদি খারাপ মাল, কম দামি মালটা আপনি নিতে চান, তাহলে এটা কমপ্লিটলি দায়ভারটা আপনার উপরে। এখন সদরঘাট, ঢাকা সদরঘাট বলেন আর চট্টগ্রাম খাতুনগঞ্জ বলেন, যে মালের দাম 12,000 টাকা আছে, ওই যে আইটেমটা বিষয় না। মনে করেন একটা বয়েজ গার্লসের সোয়েটার মার্কেটে আছে 10,000 টাকায়। এখন ওরা যে কোয়ালিটি 10,000 টাকায় দিচ্ছে, ওই কোয়ালিটিটা আমি যদি আপনাকে 9,000 টাকায় দিতে না পারি, তাহলে আমি ব্যবসা করছি কী কারণে? বাট আমরা কি করছি, আমরা দেখা যায় 12,000, 13,000, 15,000, 11,000 বিভিন্ন দামে আমরা আপনাদের বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট দিচ্ছি, এবং এটাই বলছি যে যার ভালো মাল লাগবে তুলনামূলক, সেইটা আপনারা আমাদের কাছ থেকে নেন। এবং আমাদের স্বচ্ছতা এতটাই যে নতুন একটা ব্র্যান্ডের মাল আসছে, এই মালটা আমরা কখনো খুলি নাই, কাস্টমার আগে কখনো দেখে নাই, তো তখন কাস্টমারদের সঙ্গে ভিডিও কল করে, তারপরে ভিডিও দিয়ে, ছবি দিয়ে, সবভাবে কাস্টমারের কাছ থেকে অ্যাপ্রুভাল নেওয়া হচ্ছে যে এই যে প্রোডাক্টটা নতুন আসছে এটা সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতা নাই। ইম্পোর্টারের কাছে সবসময় তার মাল ভালো। যেমন বাবা মার কাছে বিয়ে দেওয়ার সময় তার মেয়ে সবসময় ভালো, কিন্তু তার মেয়ে যে ব্যাচেলার লাইফে, ভার্সিটি লাইফে কতবার তার বয়ফ্রেন্ডের ফ্ল্যাটে গেছে, এইটা তো আর বাবা মা কোনো দিন বলবে না। বলবে? বলবে না। তো কথা হলো যে ইম্পোর্টার যে মালটা আনছে সেই মালের চরিত্রটা কি সেটা ইম্পোর্টার জানে, কারণ সে চায়নাতে যে ওই কোম্পানিটা ভিজিট করে কোথায় কি দেখছে সেটা তার ব্রেনের মধ্যে আছে, সেখানে কত লাভ করছে সেটা তার ব্রেনের মধ্যে আছে, কিন্তু সেটা তো সে কখনোই বলবে না। খানস গ্লোবাল একটা মালের কেনা দাম একটা সুতা পর্যন্ত যেভাবে শিখায় দে, বলে দে, কত বাঁচাইলাম বলে দে, এটা তো আর অন্য কোনো ব্যবসায়ী পৃথিবীতে, সারা পৃথিবীতে কোনো ব্যবসায়ী বলবে না। তাহলে তাহলে আমরা এই সব অ্যাপ্রুভাল নিয়ে তারপরে একটা মালের ছবি তুলি অথবা মালটা কাস্টমারকে দেই। এরপর কাস্টমারকে বলি যে আপনি যখন মালটা খুলবেন ফার্স্ট টু লাস্ট পুরাটা ভিডিও করবেন, আর খোলার সময় ভালো পরিষ্কার এ গ্রেডের মালগুলো এক পাশে রাখবেন, আর যেগুলো আপনার চোখে মাঝারি খারাপ লাগতেছে সেগুলো মাঝামাঝি রাখবেন, আর যেগুলো একদম খারাপ সেগুলো আর এক সাইডে রাখবেন। আর এই যে গুনবেন যে 1, 2, 3 এগুলো একটু জোরে জোরে গুনবেন যাতে শব্দটা শোনা যায়। তাহলে এই মালটা পাওয়ার পরে আর এই ভিডিওটা আপনাদের কাছ থেকে, এই ফিডব্যাকটা আপনাদের কাছ থেকে পাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে এই মালটা ভালো হয়েছে। এরপরে এই মালটা আরও 10 জনকে দিলে আপনার মতো আরও 10 জন উপকৃত হলো। তো কাস্টমারদের আমরা এই ছোট্ট একটা বিরক্ত করি যদি কিনা নতুন কোনো ব্র্যান্ডের নতুন কোনো মাল এসে বসে, এবং মালটা যদি আনকমন, অতিরিক্ত আনকমন হয়ে বসে। যেমন গতকাল এক বোনকে একটা মাল দিয়েছি, সেটা হলো একটা পাপোশের গাইড, যেটা আমি আগে কখনো সেল করি না এবং এটা খুব কমনলি পাওয়া যায় না। তো বোনটাকে বলেছি যে আপু আপনি পাপোশটা পাওয়ার পরে টোটাল রিভিউটা, যদি খারাপ হয় খারাপ বলবেন, ভালো হয় ভালো বলবেন। এরপরে পাপোশটার ফার্স্ট টু লাস্ট আপনাকে ভিডিও পাঠিয়ে দিলাম, আপনিও যা দেখতেছেন আমিও তাই দেখতেছি। এরপর যেহেতু আপনার চাহিদা, আপনাকে মালটা আমি দিচ্ছি, যদি এখানে খারাপ কিছু হয় তা আমাকে একটু বলবেন মন খুলে। লজ্জা জড়তা করার কিছু নাই যে ভাই কি মাইন্ড করবে অথবা কষ্ট পাবে কি না, অথবা আপনি কথার কথা একটা মাল 10 টাকা দিয়ে কিনছেন, কিন্তু আপনি দেখতেছেন মালটা খোলার পরে এটা বিক্রি করলে আপনার 6 টাকা ইনকাম হবে, 4 টাকা লসে গেল। তো কেউ তো আর এত দুঃখ কষ্ট বুঝবে না। তারপরে আমরা চেষ্টা করি যে পরবর্তীতে আরও 2-1টা মাল দিয়ে আপনার কথার উপর ভিত্তি করে আর আপনার পাঠানো ভিডিওর উপর ভিত্তি করে আমরাও যা বোঝার বুঝি। এরপরে যে
অন্তত যদি দেখি যে না এই মালটা আসলে একটা লস প্রজেক্ট কাস্টমারদের জন্য, তাহলে আমরা ওই কাস্টমারকে বলি যে ঠিক আছে পরবর্তী যে মালগুলো নেবেন সেগুলোতে আরেকটু বেটার দিব, আরেকটু কমে ডিসকাউন্ট দিব, প্রয়োজনে দু একটা মাল আমরা ব্যবসা করলাম না, অন্তত আপনাকে এই লসটাও যেন একটু পুষায় দিতে পারি। অন্তত খান্সগুলো বলে এসে কেউ যেন না বলতে পারে যে ভাই আমি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছি। তো এতটা স্বচ্ছতা আর কয়জন ব্যবসায়ী দেয় অথবা দেওয়ার মানসিকতা রাখে অন্তত গাইটের জগতে অথবা গার্মেন্টসের জগতে, এটা আমার জানা নাই। হয়তোবা মন পরিষ্কার আছে যার কারণে আমরা আমাদের লাভের কথা চিন্তা না করে আমরা সম্মানের কথা চিন্তা করি। এবং খান্স গ্লোবাল জন্ম হয়েছে মানুষকে তৈরি করার জন্য ব্যবসায়ী হিসাবে এবং সাকসেসফুল হওয়ার জন্য। খান্স গ্লোবাল নিজে কোটিপতি অথবা গ্রুপ অফ কোম্পানি হিসাবে তৈরি হওয়ার জন্য হয়তোবা জন্ম নেয় নাই। কারণ মানুষের ভালোবাসা যে কী জিনিস সেটা আমরা খুব এনজয় করি এবং খুব মানে আনন্দিত হই এবং গর্বিত হই যে মানুষের ভালোবাসা কী জিনিস। তো যার কারণে যেহেতু অনেক টাকা ইনকাম করতে পারি না, যার কারণে দেখা যায় লস, দেনা, ক্ষয়ক্ষতি এগুলোর মধ্যেই থাকি। যুদ্ধ করতে হয় প্রতিদিন, পরিশ্রম 10 গুণ করতে হয়। যদি চাই ধূপধাপ টাকা কামাই করবে, এটা 1 2 3 এত কিছু যখন আপনাদের শেখায় দিই, তো এখনও অনেক কিছু বাকি আছে, এখনও অনেক কিছু বাকি আছে আপনাদের শেখানো, জানানো, বোঝানোর। কতভাবে যে টাকা কামাই করার খেলা আছে এবং পানির মতো খেলা আছে, এটা জুবায়েদ ভাই খুব ভালোভাবে পারে। কিন্তু জুবায়েদ ভাইয়ের টাকার নেশা নাই। জুবায়েদ ভাইয়ের নেশা আছে সম্মানের, চেয়ারের। কথাটা খুব মন থেকে বলে দিলাম আপনাদের, বোঝার মতো ক্ষমতা থাকলে বুঝে নেবেন। তো এখন গুরুত্বপূর্ণ কথা হলো যে আপনাদের উচিত হবে একটু ভালো কোয়ালিটির মালগুলো নেওয়া। এই ভালো কোয়ালিটির মালগুলোতে আপনাকে ব্যবসা দিবে। আর যে প্রোডাক্টগুলো আমি ভিডিও করে পাঠাই দিই, আপনারা আমার চ্যানেলে, ফেসবুকে, ইউটিউবে আপনারা কানেক্টেড থাকবেন। যখন যেদিন যে প্রোডাক্টটা পাঠাই দিই, এটা ওভারশিওর থাকবেন যে অন্তত ওই প্রোডাক্টটার মধ্যে আমার স্যাটিসফ্যাকশান অনেক বেশি, যার কারণে ভিডিওটা আমি করে ছাড়ছি। আমি যদি স্যাটিসফ্যাকশনই না পাই তো এই প্রোডাক্টটা তো অন্তত ছবি তুলে পাঠাবো না অথবা ভিডিও করব না, তাই না? 10টা গোডাউন ঘুরে একটা মাল পছন্দ হলো, সেটা মনের আনন্দে ভিডিও করে তারপরে মানুষকে দেখায় দিলাম। তাহলে আমার যদি গাইটের ব্যবসা, খুচরা গাইটের ব্যবসা করার ইচ্ছা থাকতো, সে এইটা প্রমাণ করে যে আমি 100% ওই মালটাই আমি আমার জন্য কিনে নিতাম। সো আপনারা ভিডিওর দিকে লক্ষ্য রাখবেন, মাল পছন্দ হলে নিয়ে নেবেন। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের খুব মন খুলে বলে দিই। দেখেন, আমরা যখন ব্যবসা বাণিজ্য করি অথবা আপনি যখন ব্যবসা বাণিজ্য করেন, সারা দিনে পুলিশ, মাস্তান, গাড়ির শব্দ, রোদ, গরম, ঝড় বৃষ্টি, বন্যা, কত কিছু, ঘাই গুতা, কাস্টমারের বাজে ব্যবহার, পাশে মাইকের শব্দ, শব্দ দূষণ, পরিবেশ দূষণ, কোনো কিছু। এরপরে হাতের কাছে না থাকে ভালো একটা টয়লেট, না থাকে খারাপ লাগলে বিশ্রাম নেওয়ার কোনো জায়গা, তো হকারে অথবা ফুটপাতে একটা মাল বিক্রি, সারাদিন ধরে বিক্রি করা, এটা যে কতটা কষ্টের। যার হকারি করার অভ্যাস নাই অথবা জীবনে হকারি করা লাগে নাই অথবা এই পরিশ্রমটা করা লাগে নাই জীবনের জন্য, উন্নতির জন্য অথবা পেটের জন্য, সে একজন হকারের দুঃখ বুঝে না। হয়তো অনেকে চিন্তা করতে পারেন জুবায়েদ ভাই হকারদের খুব গালিগালাজ করে, তারপরে যে ভিডিওতে বিভিন্ন এলাকার পরিবেশ নিয়ে কথা বলে। অ্যাকচুয়ালি এটা তো হকারকে নিয়ে খারাপ কথা বলা অথবা অসম্মান করা না, এটা হচ্ছে রাষ্ট্রের অনিয়মগুলোকে ধরায় দেওয়া। যে আপনি তো পারেন প্রতিটা শহরের চারপাশে একটা গোল করে অথবা চারকোনা করে রাস্তা বানাইতে, যে শহরের মধ্যে খালি আবাসিক ছাড়া আর কেউ থাকবে না। আবাসিক, স্কুল, তারপরে ডিপার্টমেন্টাল স্টোর, হসপিটাল, এরকম লিমিটেড কিছু জিনিস এবং শোরুম, ছোট ছোট অফিসের মানে অফিসগুলোর হেড অফিস, এগুলো ছাড়া আর কিছু থাকবে না। যত প্রোডাকশান হাউস আছে এবং ভারী শিল্প আছে,
যেমন সমিল, যেটার কাঠ আনতে বিশাল বড় বড় ট্রাক ছোট ছোট অলিগলি রাস্তার মধ্যে ঢুকে যাচ্ছে, ঢুকে রাস্তার ছোট ছোট স্ল্যাব ভেঙে ফেলে ঝামেলা করতেছে, রাস্তা ধ্বংস করতেছে। তো একটা শহরকে কিন্তু খুব সহজে যেটা করা যায়, যে শহরটাকে আবাসিক এবং ক্ষুদ্র বাণিজ্য কেন্দ্র, এরপর চারপাশে একটা রাস্তা, এরপর হচ্ছে হকার মার্কেট, হোলসেল মার্কেট, গোডাউন, এই জোনগুলো, এরপর আবার আর একটা চারপাশ ঘিরা রাস্তা, ওই রাস্তার বাইরে হচ্ছে সব ইন্ডাস্ট্রি, উৎপাদন কেন্দ্র। তাহলে ভিতরে হচ্ছে আবাসিক এবং স্বল্প বাণিজ্য কেন্দ্র, এরপরে চারপাশ দিয়ে একটা রাস্তা, এরপর মনে করেন 10-20 কিলোমিটার রাউন্ড জায়গা ফাঁকা, সেখানে সব মধ্যবিত্ত পরিবার, শ্রমজীবী পরিবার, হোলসেল মার্কেট, নিম্নদামি মার্কেট, এগুলা, প্লাস গোডাউন। এরপরে পুরোটা আবার ঘিরে দিয়ে তার বাইরে কি শিল্প অঞ্চল, এরপর টোটালটা ঘিরে দেওয়া হলো। এরপরে বাকিটা হচ্ছে খাস জমি, ধানের জমি, আবাদের জমি। এভাবে যদি প্রতিটা শহর যদি আপনার পলিসি করা হতো, এবং শহরের মধ্যে কিছু কিছু মোড়ে সরকারিভাবে খাস জমি বের করে সেখানে যদি এরকম হকারদের জন্য কোনো সরকার কোনো ব্যবস্থা করে, তাহলে কিন্তু রাস্তাঘাটে মানুষের যে প্রতিদিন চলাচলে যে সময় নষ্ট হয়, যে শ্রমশক্তি নষ্ট হয়, যে মানসিকতা নষ্ট হয়, যে অসুস্থতা তৈরি হয়, সেই নগর জীবনের যে শান্তি, সেই শান্তিটা কিন্তু ফিরে আসে। কিন্তু সরকার সেটা না করে সরকার কি করতেছে, যেখানে জায়গা নেই তার মধ্যে দিয়ে উল্টে ফ্লাইওভার বানা দিয়ে বলছে যে এখানে জ্যাম ছাড়া দিলাম। কই একটা জ্যামই কি ঢাকা শহরে কমছে? এত হাজার কোটি টাকা দিয়ে এত ফ্লাইওভার, চট্টগ্রাম শহরে এত ফ্লাইওভার, কি জ্যাম কি কমছে? জ্যামটা কমবে কখন? কারণ আপনি তো আবাসিক, অনাবাসিক, বাণিজ্যিক সব মিলে মিশিয়ে ফেলছেন। সো আপনি যতই ফ্লাইওভার বানান, যাই করেন না কেন, কোনো দিন আপনার জ্যাম কমবে না, কোনো দিন কমবে না। আপনাকে উৎপাদন এবং গোডাউন, এটাকে শহরের বাইরে আপনাকে বের করে দিতেই হবে। তাছাড়া আপনি হাজার কোটি, লক্ষ কোটি যত খরচ করেন, যত ফ্লাইওভার বানাইতে বানাইতে আকাশ পুরো ঢেকে ফেলে দেন একটা শহরের, ওই শহরে কোনো উন্নতি হবে না। আর পৃথিবীতে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার একটা শহর যখন তার এক পাশে অথবা চার পাশে অথবা তিন পাশে অথবা দুই পাশে সে একটা নদী পায়, এবং পৃথিবীর সব উন্নত শহরগুলো নদীর পাড়ে গড়ে উঠছে। আর বাংলাদেশে এমন কোনো শহর নাই যে শহরের পাশে নদী নাই, কিন্তু সেই নদীটার সঠিক ব্যবহার নাই। সো বাংলাদেশের শহরগুলোর উন্নতি অথবা শান্তিটা হবে কিভাবে? আর এই কথাগুলো বোঝাতে যেই দেখা যায় মাঝে মধ্যে বকাঝোকা করি, একে গালিগালাজ করি, ওকে চিল্লাপাল্লা করি, ওরে চোর বলি, ওরে বাটপার বলি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সাধারণ মানুষের কষ্টগুলো আমার মুখ দিয়ে বের হয়ে যায়। কারণ আমি তো খালি আমার কথা বলি না, সবার কথা বলি। তো এবার আসেন আমরা আবার একটু গুরুত্বপূর্ণ ব্যবসার কথায় ঘুরে যাই। সেটা হলো যে আপনার চারপাশে এই এত কষ্ট, গ্যাদারিং, গ্যাঞ্জাম, ফ্যাসাদ, ক্যাচাল, এত কিছুর পরে যে আপনার পাশের মানুষ কি সুন্দর টাকা বানায় ফেলছে, বাট আপনি টাকা বানাইতে পারতেছেন না। আপনি টাকাটা চেহারাই দেখতেছেন না। টাকা আসতেছে কোত্থেকে, যাচ্ছে কোন দিকের থেকে, কোনো কিছু দেখতেছেন না। উল্টে আবার পরবর্তীতে মাল কেনার সময় দেখছেন 5,000-এর শর্ট, আবার টাকা হলাত করো। আর আপনার পাশে যে ব্যবসা করে সে আরও খারাপ পচা ধসা মাল নিয়ে ব্যবসা করছে, কিন্তু তার মাজার লুঙ্গির মধ্যে মনে করেন যে আপনার 20,000 টাকা, 30,000, 50,000, 1 লাখ, 2 লাখ অল টাইম গোটায় মোড়ায় রাখা আছে। তো এইটা হচ্ছে, আপনি কি ব্যবসা করবেন, আপনার ব্যবসা করা মানসিকতাটাকেই ধ্বংস করে দেওয়ার জন্য আপনার এই পাশের লোকটাই যথেষ্ট। কারণ আপনার পাশের লোকটার কাছে যখন অফুরন্ত টাকা আছে, যার কোয়ালিটি এবং যার মালের কোয়ালিটি আপনার থেকে খারাপ, আর আপনার কাছে কোনো টাকাই নেই, উল্টে প্রতিবার মাল কেনার সময় 5,000, 7,000, 10,000 টাকা হাত পাততে হচ্ছে, তো ডেফিনেটলি তখন যেটা হবে, আপনার ব্যবসার প্রতি অনুভূতি বলেন, শ্রদ্ধা বলেন, ভক্তি বলেন, নিজের মালের প্রতি শ্রদ্ধা বলেন, সব কিছু কিন্তু আপনার ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো আপনাকে কি করতে হবে আসলে? কি করলে আপনার কাছে ওই টাকাটা থাকবে?
আর ওই পলিসিটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো ব্যবসার ক্ষেত্রে। আর সেটা কি, সে পলিসিটা কি হচ্ছে, আপনাকে সবার আগে জানতে হবে কোন মালটা আমার কাস্টমারকে ডেকে বিক্রি করা লাগবে না, কাস্টমার নিতে থাকবে। কোন মালটা আমার দীর্ঘদিন আটকে থাকবে না, টোটালটা যত শর্ট টাইমে সম্ভব বের হয়ে যাবে। কোন মালটা আমার কেনা দাম কম, বেচা দাম তুলনামূলক বেশি, মানে লাভের মাত্রাটা বেশি। এখন আপনার কাছে মনে হতে পারে যে আমি, আমার ওয়াইফ বলছে একটা কম্বল কিনবো, প্রয়োজনে সে 10,000 টাকা হাওলা তো দিবে, আপনি নাচতে নাচতে একটা কম্বল কিনবেন, কিন্তু কম্বলটা তো 30,000 টাকা 3 মাসের জন্য আটকে যাবে। কারণ এতগুলো 35টা কম্বল আপনাকে ব্যক্তিগত ঘরোয়াভাবে বিক্রি করতে গেলেও আপনার ওই আস্তে আস্তে বিক্রি হতে হতে 20 দিন, 1 মাস 2 মাস 3 মাস লেগে যাবে। তাহলে 30,000 টাকা 3 মাস রোলিং করলে আপনার কয় টাকা কামাই হবে? কিন্তু আপনি 30,000 টাকা দিয়ে যদি 2টা বেবি সুইট নিতেন, কথার কথা 3টা বেবি সুইট নিতেন, তা আপনার প্রতি সপ্তাহে এরকম 3টা লাগতো, আর 4 মাস পরে যে দেখতেন আপনি কত লক্ষ টাকার মালিক। তাহলে পলিসির ভুলটা করা যাবে না। এই পলিসির ভুলের কারণে আসলে আপনার কাছে টাকা থাকে না। আর সবসময় কস্টিং, অর্থাৎ খরচ অথবা কেনা দাম অথবা মজুদের দাম, এই দামগুলো সবসময় আপনারা খালি কেনা দাম 12,000 টাকা পড়ছে, এই 12,000 চিন্তা করবেন না। এই 12,000 টাকার মাল আপনার বিক্রি করতে যে আরও 6 দিন লাগছে, কথার কথা, ওই 6 দিন আপনি যদি রিক্সা চালাইতেন অথবা দিন মজুরে পরিশ্রম করতেন, তা 600 টাকা করে 3600 টাকা, অর্থাৎ 3,500 4,000 টাকা এই 12,000 টাকার সাথে যোগ হবে। অর্থাৎ আপনার যে সময়টা গেল, আর এই সময় আপনার পরিশ্রমের মূল্য, এরপরে যদি কোনো রিপেয়ারের কস্ট থাকে, অর্থাৎ খরচ থাকে, যেগুলো ঠিকঠাক করতে এত টাকা খরচ লাগছে, 3,000 খরচ লাগছে, তাহলে ওই 4,000, এই 3,000 আর এই 12,000, 12 আর 3 15 আর 4 19,000 টাকা বেসিক্যালি আপনার একটা বেবি সুইটে লেগে গেছে। তাহলে এই মালটা যেভাবে হোক আপনাকে ন্যূনতম 38,000 টাকায় বিক্রি করতে হবে। 1,00,000 টাকাকে 1,00,000 টাকায় পরিণত করতে গেলে 38,000 টাকায় ন্যূনতম বিক্রি করতে হবে। এরপর গাইটের মালটা যখন ভালো পান, তখন সবচেয়ে ভালো 20-50 পিস মাল আলাদা বিক্রি করে বাসায় বলেন, অনলাইনে বলেন, দোকানে বলেন, এগুলো কোনো হোলসেলে যাবেন না। অনেক আছে গাইটের ভালো মালটা বের করে দোকানে দোকানে হোলসেল দিতে চান। আরে ভাই, ভালো মধুটাই কমের মধ্যে দিয়ে দিলেন, উল্টে টাকার জন্য ঘুরতে থাকবেন, আর খারাপটা ব্যানে পরে বিক্রি করছেন। কি দরকার রে ভাই? অনলাইনে বাচ্চা কাচ্চা আছে, ভাই বোন আছে, ছেলে মেয়ে আছে, দেওর ননদ আছে, বন্ধু বান্ধব আছে, এদের দিয়ে অনলাইনে বিক্রি করানো শুরু করে দেন ভালোটা, লাভের মাত্রাটা বাড়বে। যত পারেন খুচরা বিক্রি করেন, কখনো হোলসেলে যেয়েন না। ফুটপাতেও খুচরা বিক্রি করেন, অনলাইনে খুচরা বিক্রি করেন, দোকানেও খুচরা বিক্রি করেন। কম টাকার মাল আপনি যখন হোলসেল দিতে যাবেন, তখন আপনার যে কয় টাকা ইনকাম হবে কিচ্ছু হবে না আপনার। ওই যে দিন শেষে একটা কথা বললাম যে মালটা বিক্রি করতে 10 দিন লাগছে, এই 10 দিনে আপনার শ্রমের মূল্য, সময়ের মূল্য যদি অ্যাড করেন, তাহলে দেখবেন উল্টে আরও 5,000 পকেটেতে নাই হয়ে গেছে। আর এই কারণে অ্যাকচুয়ালি আপনি টাকার মুখটা দেখতে পারেন না। তাহলে ভালো মালটা, ভালো একটা গাইড নেবেন, ভালো 20-50-100 পিস মাল দোকানে অথবা অনলাইনে বিক্রি করা, অথবা বাসায় বসে আশপাশে প্রতিবেশীর কাছে হাতে হাতে বিক্রি করা শুরু করে দিবেন। এরপর মাঝারি যেটা থাকবে সেটা মাঝারি মার্কেটে যাবে, খারাপ যেটা থাকবে সেটা পারলে ফেলে দেন, রিপেয়ার করা গেলে গুড, হকারে বসায় দেন সন্ধ্যা মার্কেটে, চায়ের হাত পাও দিয়ে ইনকাম করেন, ইনকামের অভাব নাই। আর গাইটের মাল নিয়ে যদি টাকা তৈরি করতে না পারেন, যেমন আপনার এলাকা যদি হয় পুরান ঢাকার দিকে, ঢাকা নিউ মার্কেট থেকে শুরু করে একদম যাত্রাবাড়ি, শনি একরা, পোস্তগোলা পর্যন্ত, এইখানে এমন কোনো মোড় নাই যেখানে আপনার 5টা 10টা 20টা ছেলে পেলেকে কাজে লাগানো যায় না। 20টা ছেলে কর্মসংস্থান করে দেন। আপনার একটা মালের কেনা দাম 30 টাকা পড়ছে, আপনি ওটা ওনাকে 60 টাকা নিয়ে এরপরে বলেন যা পারো বাবা তুমি, এরপর দিয়ে কামাই করে না, এটা যদি 200 টাকায় বেচতে পারো তোমার, যাও। আপনার পোলাপান আপনার কাছ থেকে যাবে না, আপনি 20টা পোলাপান দাঁড় করায় দেন, এরপর ধুমসে প্রতি সপ্তাহে 10টা মাল নিতে থাকেন। ক্যাশ কিভাবে রাতারাতি মানুষ কোটিপতি হয়, আর মাটিতে বসে মানুষ কিভাবে কোটিপতি হয়,
আজকে বলে দিলাম, আমার নাম দিয়ে গীতা বলেন, কোরআন বলেন, বাইবেল বলেন, যেখানে বলেন যে জোবাইদ ভাই বলে দিছে টাকা এইভাবে তৈরি করা যায়, তাহলে চেষ্টা করি। আর ওটা যদি না হয় তাহলে আমারে বললেন, ওখান থেকে নাকে খত দিতে দিতে আমার ঘর পর্যন্ত চলে আসবো। কারণ আমরা যে কথাগুলো বলি এগুলো অনেক গবেষণা করে, প্র্যাকটিক্যাল, রাস্তায় রাস্তায় খেটে খেটে ঘুরে ঘুরে চোখ, কান, বিবেক, শিক্ষা সব কিছুকে একদম শকুন বলেন, সিল পাখি বলেন, ওই হরিণ শিকার করার আগে বাঘ যেভাবে মাটির মধ্যে নিজেকে শুয়ায় ফেলে, দাম্ভিকতা ফেলে, সে চিন্তা করে না যে আমি তো বনের আর এক রাজা, আমি কেন মাটির মধ্যে শুব। কিন্তু বাঘ কী করে, বাঘ কী করে, মাটিতে নিজেকে লুটায় একদম মিশায় ফেলে আর টার্গেটটা ফিক্স করতে থাকে। তার দাম্ভিকতা, বংশমর্যাদা সব কিছু ফেলে আপনাদের জন্য এই গবেষণাগুলো বের করি, যেটাকে বলা হয় রিয়েলিস্টিক। আর এইটা যদি কাজ না করে তা পৃথিবী চলতো না, ব্যবসা, পৃথিবীতে ব্যবসাই চলবে না। তাহলে সব কিছু আপনাদের জানায় বুঝায় শিখাই দিলাম, এবং সব থেকে গাইডের ব্যবসায় টাকার মুখ কেমনে দেখবেন সেইটা আপনাদের শিখাই দিলাম। আর এর পরেও যদি আপনারা টাকা তৈরির খেলায় নামতে না পারেন তা আপনার তো অভাব থাকবেই, 2 দিন পর পর ডিভোর্স হবে, তারপরে গাঞ্জা খেয়ে, তারপরে আপনার এই মাদক খেয়ে ঘরের মধ্যে পড়ে থাকবেন, এরপর বখাটে হবেন, এরপর ছিনতাইকারী হবেন, এরপর কি হয়েছে কয়দিন পরে রাজনীতির বাড়াটে মুস্তান হবেন, ওই বিভিন্ন জায়গায় ভাঙচুর করতে যে যা লুট করে পারেন তাই লুট করে নেবেন, মানে মানুষ হয়ে আর বাঁচতে পারবেন না, জানোয়ার অথবা পশু হয়ে বাঁচবেন। মানুষ হয়ে বাঁচেন, কারণ আপনার সন্তানের কাছে আপনাকে বলতে হবে যে আমি তোমার বাবা, আমাকে নিয়ে তুমি গর্ব করতে পারো, এটুকুন মাথায় রাখবেন সবসময়। তাহলে আশা করি গাইটের ব্যবসা থেকে টাকা কেমনে তৈরি হয়, কিভাবে তৈরি হবে, সবগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের আমি শেখাই দিলাম। এরপরে একই বই পড়ে সবাই ক্লাসে ফার্স্ট হয় না, যে কটা বাদাম্মা সে কটা ফেল করে। তো এই ভিডিওটা শোনার পরে আপনি যদি বাদাম্মা হন আপনাকে দিয়ে কিছু হবে না, আর এই ভিডিওটা শোনার পরে শরীরের মধ্যে যার, মনের মধ্যে যার শক্তি চলে আসবে যে না আমার ভাই জোবায়েদ ভাই গ্যারান্টি দিয়ে কথাগুলো এবং পরামর্শগুলো শিখাই দিছে, আজকেতে টাকা তৈরি করার খেলায় নামবো, কারণ টাকা যার আছে পৃথিবী তার পিছনে। তাহলে তাকে স্যালুট জানাই এবং আশা করি আগামী 4 মাসের মধ্যে আপনার যদি 50,000 টাকা ন্যূনতম ইনভেস্টমেন্ট থাকে আর আপনি যদি মাল বেচার জন্য লোক ফিট করতে পারেন, 50,000-এ কেমনে 10 লাখে পরিণত করতে হয় সেটা জোবায়েদ ভাইয়ের খুব ভালো জানা আছে। খালি জোবায়েদ ভাইয়ের হোয়াটসঅ্যাপে একটা ফোন দিবেন, নাম্বার তো জানেন 0182558451, সহজ নাম্বার, অথবা আরও একটা সহজ নাম্বার বলে দিই 016-1234-4302, দুইটা নাম্বার ফোন দিবেন। আমরা নিজেরা টাকা তৈরি করি না, আমরা নিজেরা টাকা তৈরি করার নেশায় নামি নাই, যার কারণে আর্থিকভাবে আমরা বেশ অভাবের মধ্যে, সমস্যার মধ্যে সবসময় থাকি। বাট ওই নেশাটা যেদিন চলে আসবে আমাদের, সেদিনও দেখবেন যে জোবায়েদ ভাই দুমছে খালি প্যারাডুতে ঘুরতেছে, কারণ জোবায়েদ ভাইয়ের সাথে কথা বলতে 5-7টা মনে করেন পিএস পার হয়ে তারপরে কথা বলতে হবে, কিন্তু নেশাটা আমাদের মধ্যে নাই। আগে চাচ্ছি আপনারা একটু বড় হন, আপনাদের আগে দাঁড় করাই দিতে পারলে ভবিষ্যতে জোবায়েদ ভাই একাই বড় হবে। তা আপনাদেরই দাঁড় করাইতে পারতেছি না, কারণ কি আপনাদের মধ্যে এই যে ব্যবসা করে বড় হবে মানসিকতাটাই নাই। একজন নারী উদ্যোক্তাও যদি এগুলো দেখে, চিন্তা করে, তাহলে ঠিক আছে, তাহলে কাল পরশু চিন্তা করে দেখবানি, আগে বাচ্চারা নিয়ে স্কুলে যাওয়া লাগবে, তাহলে ভাই আপনার ভিডিওটা পরে দেখবানি। ভাই আপনি প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে, টয়লেটে যাইতে হবে, ভাত খাইতে হবে, চুল আশ্রাইতে হবে, ঘুমাইতে হবে, সব কাজ করতে হবে, বাট আপনাকে মাথায় রাখতে হবে আপনি পার্থিব জগতের যত কাজ করতে পারতেছেন, ভালোভাবে সুন্দরভাবে টেনশন মুক্ত থাকতেছেন, সবই টাকা আপনাকে এটা উপকার করতেছে এবং সহজ করে দিচ্ছে আপনার টাকা। তো সেই টাকা উপার্জনের জায়গাটার ভিডিও অথবা শিক্ষা অথবা জ্ঞানটা আপনার যদি দেখার মতো সময় না হয়,
তা আপনার তো অভাব যাবেই না। আর মন মরা হয়ে থাকবেন আর টিকটকে খালি প্রেমের পোস্ট দিতে থাকবেন আর বিরিহের পোস্ট দিতে থাকবেন। আর এই কতগুলো বদমাইশ হুজুর আছে, ওই যে হুজুরগুলো খালি ওই যে বেটি মানুষের যখন ওই স্যাকা খায় তারপরে গলা ধাক্কা খেয়ে বাপের বাড়ি চলে যায়, ডিভোর্স হয়, তখন মন খারাপ লাগলে তাকে যেভাবে সান্ত্বনা দিতে হয়, বর্তমানে খুব সুন্দর চেহারার হুজুররা আপনার ধুম মুভির গানের সাথেও নাচানাচি করতেছে, আর তাদের ওইসব বেটি মানুষের মন ভালো করার জন্য মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর ধর্মের লেকচার দিচ্ছে। আর ওইসব লেকচার শুনে শুনে আপনারা আপনাদের ফেসবুকে শেয়ার করে দিবেন, পোস্ট দিবেন, টিকটকে পোস্ট দিবেন, মানে বোঝা যাবে যে আপনার মনের মধ্যে ওরকম একটা ঘটনা চলতেছে। অর্থাৎ আপনি একটা ওই পোস্ট দেখলেই বোঝা যায় যে আপনি ধার্মিক না, আপনি যে একটা ধ্বংস হয়ে যাওয়া মানুষ অথবা একটা বাদাম্মা, ইমোশনাল একটা আতেল। আপনি ওই যে একটা উজুরের পোস্ট যে আপনার পোস্ট ওয়ালে আপনি শেয়ার করছেন, এটাতেই বোঝা যায় যে আপনি একটা থার্ড ক্লাস হুজুর। যদি বলে যে সৃষ্টিকর্তার উপাসনা করতে যে আমরা কি কি ভুল করি, সৃষ্টিকর্তার কাছে কি কি ভাবে সঠিক উপায়ে সৃষ্টিকর্তার উপাসনা করতে হয়, সেই পোস্টগুলো যদি আপনি করেন সেটা সুন্দর, সেটা যদি দেখেন সেটা সুন্দর। কিন্তু হুজুর যদি প্রেমের বিরহের কথা আর নারীরে কতভাবে সম্মান করতে হয়, নারীর হক কী কী, এইসবের খালি মিউজিক দিয়ে দিয়ে ব্যাকগ্রাউন্ডে আবার ওই হিন্দি মুভির মিউজিক, কাশ তুম মুঝসে একবার কাহো, এরকম কী কী সুন্দর সুন্দর গান টান দিয়ে মিউজিকও আছে, আর ওপাশে আপনার ইমোশনাল অথবা সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের ভিডিও ছাড়তেছে। এরপরে হুজুর আবার অবিবাহিত। আর ওই মিডিয়ার কতগুলো সাংবাদিক নামের জানোয়ার আছে যাদের কাজই হচ্ছে কোন সেমরি কখন কোন জায়গাতে কাপড় চোপড় খুলে অনুষ্ঠানে আসলো খালি কাপড় খোলা আর তাগো নিয়ে ভাইরাল করে, এরকম কিছু জানোয়ার সাংবাদিক তৈরি হয়েছে যাদের কাজ মিডিয়াতে সৃজনশীল কিছু তৈরি করা না, মিডিয়াতে একটা মেয়েকে এনে বেশ্যা বানায় বিক্রি করা, নিজে উপভোগ করা, ভাইরাল বানানোর কথা বলে আর বিভিন্ন জায়গায় ভাড়া দিয়ে খাওয়া, এইসব চরিত্রহীন জানোয়ার সাংবাদিক এরাই এইসব এই ধর্মের কথা তারপরে অমুক হুজুরে ভাইরাল করে। আবার এইসব এই বেশ্যা সেমরিরা মাথার মধ্যে কোরআন নিয়ে কোর্টের সামনে, তারপরে বুকের মধ্যে কোরআন নিয়ে কোর্টের সামনে ঘুরতে থাকে যে অমুক হুজুরে অমুক কী হয়েছে আপনার অমুক অ্যাম্বাসেডার আমার প্রেমে পড়েছে, বুকের মধ্যে কোরআন শরীফ আর এপাশে স্তনবোধা অর্ধেক বের করা। আর এইটা আবার সাংবাদিকরা লাথি না মারে, কলজার পরে দুইটা লাথি না মারে সাংবাদিকরা এইটা আবার ভাইরাল করে আর ক্যামেরা একদম পজিশন মতো দেখায়। তা এই সাংবাদিকরে জানোয়ারের বাচ্চা বলা ছাড়া আমার মতো জোবায়েদ ভাইয়ের পক্ষে আর কোনো কিছু বলা সম্ভব না। কোনো একটা জারোস মারপেটে এইসব সাংবাদিক এইসব সন্তান জন্ম নিয়ে তারা সাংবাদিক হয়েছে, ডেফিনেটলি তার বাপে হয় বহুগামী নয় মা জারোস জন্ম দিছে। তাছাড়া একটা শিক্ষিত সাংবাদিকতা অনেক কঠিন পড়াশোনা, এবং ধর্ম যেমন চর্চাটা বিশাল একটা ব্যাপার, সারা পৃথিবীর সব লোভ লালসা বাদ দিয়ে সৃষ্টিকর্তার উপাসনা করা। আর সাংবাদিকতা হলো পৃথিবীর সব খারাপ জিনিস থেকে দূরে থেকে সুন্দর কাজ নিয়ে পৃথিবীটাকে সুন্দর করা, যেখানে যত অসঙ্গতি আছে সেই জিনিসগুলো থেকে দূরে থেকে পৃথিবীটাকে সুন্দর করা। আর সাংবাদিকরা এখন কোন বেটির ব্লাউজ 3 ভাগের 1 ভাগ পরা আর বুকের মধ্যে কোরআন শরীফ রাখা, এইসব বেশ্যামাগির ভিডিও অনলাইনে ছেড়ে ছেড়ে তার পেজরে ভাইরাল করে। আর এটার বিনিময়ে যে নতুন জেনারেশন কত ধ্বংস হচ্ছে, সভ্যতা কত ধ্বংস হচ্ছে, সরকার তো কোনো অ্যাকশান নেয় না। আর এটাই হচ্ছে জোবায়েদ ভাইয়ের আফসোস। এই জন্য জোবায়েদ ভাইয়ের ভাষা টাষা ভালো না, আপনাদের ভাষা ভালো, জোবায়েদ ভাইয়ের ভাষা খারাপ। কিন্তু কি কারণে খারাপ? পুরো একটা জাতি ধ্বংস করে ফেলে একটা সাংবাদিক তার একটা পোস্ট দিয়ে, শুধু ওই পোস্টের মাধ্যমে 5,000 10,000 টাকা ফেসবুক ইউটিউবের থেকে কামানোর জন্য। তো এইটাকে জানোয়ারের বাচ্চা বলা ছাড়া আর কোনো উপায় আছে বলে আমার মনে হয় না। আর এগুলোর উপর লাফায় পড়ে কত মানুষ যে তার জীবন ধ্বংস করতেছে,
কত বাচ্চা যে ধ্বংস হয়ে যাচ্ছে। একটা বাচ্চাকে তৈরি করতে একটা বাবা মা, স্কুল, শিক্ষক, কোচিং সেন্টার, কলিজাটা ছিঁড়ে যায়, তারপরেও ক্যাডেট কলেজে চান্স পায় না, ভার্সিটিতে চান্স পায় না। একটা সন্তান জন্ম দেওয়া খুব সহজ। সন্তানকে ভালো রেজাল্ট, আদর্শের সাথে মানুষের মতো মানুষ করতে একটা বাবা মার কি লাগে সেটা আপনি বুঝতে পারবেন যেদিন আপনি সন্তানের বাবা হবেন। আর সন্তান যখন বালাই বয়সে যাবে, 8-9 বছর বয়স হওয়া শুরু করবে, তখন বুঝবেন জ্বালাটা কোথায়। এখন যেসব ভিডিও করে ভাইরাল করতেছেন, 2 দিন পরে আপনার সন্তানই আপনার যে শিক্ষা আপনি ছড়াচ্ছেন সাংবাদিক হয়ে, আপনার সন্তানই আপনার কলজার পরে লাথি মারবে। আপনি সেই ব্যবস্থাটাই করতেছেন। আরও অসংখ্য মানুষকে এভাবে ধ্বংস করতেছেন। সমাজের মধ্যে এরকম ধর্ম বেচা জানোয়ার হুজুর অভাব হচ্ছে না এখন। এগুলোকে বয়কট করেন, ব্লক করেন। এগুলো, এইসব ধর্ম ব্যবসায়ী, নীতি ব্যবসায়ী, সংবাদ ব্যবসায়ী, এগুলো থেকে দূরে থাকেন। কাজের মধ্যে মন দেন। ঘুমাতে যাওয়ার আগে ওই 4 ঘন্টা বসে টিকটক দেখবেন, ফেসবুক দেখবেন, লাইভ দেখবেন, রিল দেখবেন, ইউটিউবের রিল দেখবেন, যেগুলো থেকে আপনার জীবন তৈরি হবে না, আপনার অভাব মিটবে না, আপনার জীবনে আদর্শের কিছু ঘটবে না, আপনার সন্তানের জন্য ভালো কিছু হবে না, আপনার বংশ উন্নত হবে না, আপনার কোনো বিপদের কোনো সঠিক সমাধানের কোনো জ্ঞান পাবেন না। এইসব ভিডিওতে একদম সময় নষ্ট করেন না। এগুলো থেকে বের হয়ে যান। আপনার যখন টাকা থাকবে সব কিছু সহজ হয়ে যাবে। আগে টাকার পিছনে দৌড়ান। তাহলে আশা করি আমি যত খারাপ কথাগুলো বললাম তার থেকে আসলে বাস্তবটা আরও 100 গুণ খারাপ, এবং সেই খারাপটা আপনার মাধ্যমে অথবা আপনার পরিবারের কেউ একজন ওইসব কাজের মধ্যে জড়িত, যার মাধ্যমে। সো এগুলো থেকে বের হন। জীবনটাকে সুন্দর করেন, মনটাকে সুন্দর করেন, আর কাজের মধ্যে নিজেকে ব্যস্ত হন। কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখেন। মনের মধ্যে থেকে শয়তানি নষ্টামি করার মানসিকতাগুলো সব ধ্বংস হয়ে যাবে। আর যখন টাকা আসবে, পৃথিবীটা পুরোটা একদম দেখবেন সবুজ হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, শান্তির হয়ে গেছে। তাহলে আজকেই টাকা তৈরি করার খেলায় নামেন। সেই টাকা তৈরি করাটা কিভাবে? সেটা হচ্ছে জাল টাকা বানায় না, সেটা হচ্ছে পরিশ্রমের মাধ্যমে সৎ সুন্দরভাবে পরিশ্রম করে, দাম্ভিকতা মুক্তভাবে পরিশ্রম করে টাকা উপার্জন করেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।